আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারজানা তানি। বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে বিগত বছরগুলোর তুলনায় এবার দ্বিগুণ বরাদ্দ রেখেছে সরকার। তবে বরাদ্দ বাড়ানোর বিষয়কে ইতিবাচক বললেও এর কার্যকর বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা জানান অর্থনীতিবিদরা। এজন্য অর্থ ব্যবস্থাপনা, দক্ষ জনবল, সেবার মান উন্নয়ন ও ব্যয় সংকোচন সহ প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি বলে মনে করেন তারা। সাদিয়া কানিজার রিপোর্টে দেখুন বিস্তারিত। উন্নত দেশগুলোতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে জিডিপির 4 থেকে 6% বেশি বরাদ্দ দেয়া হয়, অথচ দেশে দীর্ঘদিন ধরেই তা জিডিপির মাত্র 1 থেকে 2% ঘরে আটকে আছে। ফলে খাত দুটির সার্বিক অগ্রগতি অনেকটাই ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দের ঘাটতির কারণে বাংলাদেশে চিকিৎসা ব্যয়ের প্রায় 74% সাধারণ মানুষকে নিজের পকেট থেকে মেটাতে হয়। শিক্ষা খাতেরও একই অবস্থা। এছাড়া অন্যান্য প্রকল্পে ধীরগতি, সমন্বয়হীনতা এবং অর্থ ব্যয়ে অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। এ অবস্থায় অর্থনীতিবিদ ও উন্নয়ন সহযোগীদের দাবির পর খাত দুটিতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 35,535 কোটি টাকা এবং শিক্ষা খাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বরাদ্দ 50,302 কোটি টাকা, যা গেল অর্থবছরের তুলনায় বেড়েছে। তবে অর্থনীতিবিদদের মতে শুধু বরাদ্দ বাড়লেই কাঙ্ক্ষিত ফল আসবে না। আমরা জানছি যে এখানে বরাদ্দ বাড়ানো হবে, খুব ভালো কথা, চাহিদা আছে। খেয়াল রাখতে হবে যে এইটা আমার কিভাবে ব্যয় হচ্ছে। আমরা তো দেখেছি যে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম থাকার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা খরচ করতে পারে না। খরচের মানে অ্যাবজর্পশন ক্যাপাসিটিটাই কম। খরচটা যাতে মানসম্পন্নভাবে হয় এবং এটা যেটা আমরা বলি না কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এই কেপিআই থাকতে হবে। একটা বড় দুর্বলতা হচ্ছে বাস্তবায়নের সক্ষমতার অভাব। সো টাকা থাকতে পারে, টাকার অ্যালোকেশন থাকতে পারে, সেটা উইল বি আ ওয়েলকাম স্টেপ, কিন্তু তার সাথে এই যে বাজেট বেড়ে যাবে, বাজেট বাড়লে কাজের পরিধিও বাড়ার কথা, সেই কাজটা কি সম্পাদন করতে পারবে? সমস্যা সমাধানে বরাদ্দের অর্থ গুরুত্ব বুঝে ব্যয়ের পাশাপাশি ভবিষ্যতে বরাদ্দ আরও বাড়ানোর পরামর্শও দেন এই অর্থনীতিবিদ। অবকাঠামো প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা নিশ্চয়ই লাগবে, কিন্তু তার সাথে সাথে এডুকেশনের কোয়ালিটি, ডেলিভারি, হেলথের সার্ভিস, সেটা যাতে কোয়ালিটি সম্পন্ন হয়, হেলথের ক্ষেত্রে অ্যাক্সেসটা আরও ইউনিভার্সাল হয়, অ্যাফোর্ডেবল হয়, সেই জায়গাতে আমাদের সর্বোচ্চ নজর দিতে হবে। বাস্তবায়নের সফলতার উপরই নির্ভর করবে এই উদ্যোগের প্রকৃত ফলাফল। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। কাঠামোগত উন্নয়নের চেয়েও মানব সম্পদ এবং কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে আসছে অর্থবছরের এডিপি বাস্তবায়ন করতে চান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য 3 লাখ কোটি টাকার এডিপি ইতিমধ্যে অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে 1,90,000 কোটি সরকারি তহবিল থেকে এবং 1,10,000 কোটি টাকা বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আসবে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়নে থাকবে আরও 8,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। আসছে বাজেটে অর্থনীতির পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে সরকার। কারণ গেল কয়েক বছর ধরে অর্থনীতির প্রায় সব সূচক মারাত্মক নেতিবাচক অবস্থায় রয়েছে। তাই তো 5টি বিষয়কে গুরুত্ব দিয়ে অনুমোদন দেওয়া হয়েছে এডিপি। এর মধ্যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বিচার ও আইনগত সেবা সম্প্রসারণ, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতির অন্যতম। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জ্বালানি খাতে বরাদ্দ বাড়ছে। কাঠামোগত উন্নয়নের চেয়েও মানব সম্পদ এবং কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 1,150টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 973টি, কারিগরি সহায়তা প্রকল্প 109 এবং সমীক্ষা প্রকল্প 23টি। স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে আছে 45টি প্রকল্প। এডিপির মোট আকার 3 লাখ কোটি টাকা। সরকারের নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে নেওয়া হবে 1,10,000 কোটি টাকা, আর সংস্থার নিজস্ব অর্থায়নে যোগান দেওয়া হবে 8,000 কোটি টাকা।
মন্ত্রণালয় বিশেষ উন্নয়ন ও সামাজিক উন্নয়ন সহায়তা মিলিয়ে 1,18,288 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। সরাসরি প্রকল্প ভিত্তিক বরাদ্দ রাখা হয়েছে 1,81,000 কোটি টাকা। যোগাযোগ ও পরিবহন খাতে 50,000, শিক্ষা খাতে 47,000 এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 35,000 কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 32,000, গৃহায়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে 20,000 কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগে 33,000, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য 30,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সামাজিক উন্নয়ন সহায়তা খাতে 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখানে ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি, কৃষক কার্ডের জন্য 1,400 কোটি এবং উপাসনালয়ে কর্মরতদের জন্য 1,100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন, পর্যটন, নীল অর্থনীতি, সবুজ প্রবৃদ্ধি এবং খাতভিত্তিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দেশে $17.5 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ইতিমধ্যেই বাজার ও পণ্য বহুমুখীকরণের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদে মন্ত্রী বলেন, বাংলাদেশ শিগগিরই LDC ক্যাটাগরি থেকে উত্তরণ লাভ করতে যাচ্ছে, ফলে বিভিন্ন উন্নত দেশের দেয়া বিশেষ বাণিজ্য সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে, যা দেশের রপ্তানি খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দেশের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির বিষয়ে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের নীতিগত ব্যর্থতার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের বৈরী পরিস্থিতি আমদানি ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে। এছাড়া বাণিজ্য ঘাটতি বৃদ্ধির পিছনে বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধজনিত মূল্য বৃদ্ধি, ডলারের সংকট এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীর খেলার মাঠগুলো অবৈধ দখলমুক্ত করতে বদ্ধপরিকর ঢাকার 2 সিটি কর্পোরেশন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজধানীর অনেক খেলার মাঠ অবৈধভাবে দখল করে রেখেছিল। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মাঠের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং শিশুরা খেলাধুলার সুযোগ পাচ্ছে। বেশ কিছু মাঠের উন্নয়ন কাজও চলছে। মন্ত্রী বলেন, রাজধানীর মাঠগুলো মাদকসেবীদের কবল থেকে মুক্ত করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা হচ্ছে। সাথে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। পঞ্চগড় ও জামালপুর সীমান্ত দিয়ে 18 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। বৃহস্পতিবার মধ্যরাতে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে 10 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। ব্যর্থ হয়ে রোববার মধ্যরাতে সীমান্তের কাঁটাতারের বাতি নিভিয়ে তাদের ভারতের অভ্যন্তরে ফেরত নেয় BSF। এদিকে স্থানীয়দের সহায়তায় জামালপুরের বড়াইবাড়ি সীমান্তে 8 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। শুক্রবার ভোরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের 5 নম্বর সাব পিলার এলাকা দিয়ে 3 নারী ও 2 শিশুসহ 2 পরিবারের 10 জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। সীমান্তের শূন্যরেখায় 3 দিন অবস্থানের পর বিজিবির বাধার মুখে রোববার মধ্যরাতে সীমান্তের কাঁটাতারের বাতি নিভিয়ে তাদের ফিরিয়ে নেয় ভারতের 93 BSF ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। আপনারা অবশ্যই কোনো প্রকার অবৈধ লোক দেখলে আটক করবেন এবং আমাকে ভজনপুর ক্যাম্পে সংবাদ দিবেন। এদিকে রোববার রাত 11টার দিকে জামালপুরের বড়াইবাড়ি সীমান্তে 8 ভারতীয়কে পুশিনের চেষ্টা চালায় BSF। এতে রাতভর উত্তেজনা দেখা দেয় সীমান্ত এলাকায়। স্থানীয়দের সহায়তায় পুশিন চেষ্টা প্রতিহত করে বিজিবি। ভারতীয় অবৈধ পোষণ ঠেকাইতেছি এবং অবৈধ অন্য কিছু যেন না আসতে পারে, এজন্য আমরা এখনো বর্ডারে অবস্থান করতেছি। আমাদের এলাকাবাসীকে নিয়ে আমাদের গ্রাম পুলিশ, আনসার বাহিনী এবং প্রশাসনের লোকজন সহ আমরা আমাদের ঝাড়ডাঙ্গা ক্যাম্পের বিজিবি সহ আমরা এখনো বর্ডারে
টহল দিচ্ছি। পুশিন ঠেকাতে সারা দেশের সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহল। শুক্রবার হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে 5 ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা করলে বিজিবি তা রুখে দেয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত না হতে বিজিবির পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হচ্ছে। সাকিব আল হাসান, RTV। পুশ ইন ঠেকাতে সীমান্তে শক্ত অবস্থানে থেকে বিজিবি প্রতিহত করছে। পাশাপাশি পুশ ইন বন্ধে ভারত সরকারকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, নিয়ম না মেনে ভারতের এমন পুশ ইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। অবৈধ যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে, সেটি মেনেই ভারতকে কাজ করতে হবে। পুশ ইন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। এই পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যে ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। এদিকে বাংলাদেশ ও ভারতের সীমান্ত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে নয়াদিল্লিতে শুরু হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী বৈঠক। আজ থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে আগামী 11 জুন পর্যন্ত। ভারতের সীমান্তরক্ষা বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার। দুই দেশের সীমান্তে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে এ সম্মেলনে আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে রয়েছে আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তে নিরাপত্তা জোরদার, সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির পদক্ষেপ। দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 জন হামে ও 7 জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 628। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 92 জনে, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 536 জন। হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে, আর উপসর্গ নিয়ে ঢাকায় 2 জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে 1 জন করে মারা গেছে। এদিকে হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং যথাসময়ে ভ্যাকসিন আমদানি না করার অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার আবেদনটি করেন কিশোরগঞ্জ 5 আসনের সাংসদ মুজিবুর রহমান ইকবাল। শুনানি শেষে প্রথমে বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখলেও পরে মামলা গ্রহণের উপাদান না থাকায় তা খারিজ করে দেয় আদালত। এর আগে হাইকোর্টেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে হামের টিকা সংক্রান্ত একাধিক রিট দায়ের হয়েছে। আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 শিশুর মৃত্যুর ঘটনা আইন মেনে হাসপাতালকে 2 দিনের সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামীকাল রিপোর্ট পেলে সিদ্ধান্ত জানানোর কথাও জানান মন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ে স্যালাইনের মজুদ আছে। আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে যে গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। কাজে আমরা আমাদের আইনানুগভাবে আমরা অলওয়েজ আমাদের অন দ্য বেসিস অফ দ্য অ্যাডভাইস ফ্রম আওয়ার লয়ার্স
আমাদের অনেক উঁচু মানের। 2 দিন টাইম দিয়েছি, আজকে এবং কালকে ওনারা ওনাদের রিপ্লাই দিবেন, তারপরে আবার আমরা সিদ্ধান্ত নেব। 6 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ট্রেনি চিকিৎসকরাও। সকাল থেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে মানববন্ধন মিছিল সহ বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। তাদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। অনেক জায়গায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, মাসিক ভাতা ও চাকরিতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি সহ 6 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। আন্দোলনকে সমর্থন জানিয়ে মাঠে নেমেছেন ট্রেনি চিকিৎসকরাও। দুপুর 12টায় শাহবাগ জাদুঘরের সামনে কর্মসূচি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে সেখানে উপস্থিত হন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এটা যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক রিপ্লাই না দিতে পারেন, হয়তোবা আমরা পুরো বাংলাদেশ শাটডাউন করে দিতে হয়তোবা বাধ্য হব। সকাল 8টা থেকে কর্মবিরতি শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। আমরা যে 6 দফা দাবি দিয়েছি, সেই 6 দফা দাবির কোনোটি অযৌক্তিক নয়। আমাদের আসলে 20,000 এবং এফসিবি শ্রেণীদের 35,000 এই ভাতাটা আসলে আমাদের জন্য কোনোভাবেই যুক্তিযুক্ত হচ্ছে না। দ্বিতীয় দিনের মতো কর্মবিরতির ঘোষণা দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তারা দায়িত্ব পালন না করায় চিকিৎসা নিতে এসে দুর্ভোগে পড়েছেন অনেক রোগী। ডাক্তারদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো নিয়ে মাঝে মাঝে আমাদেরকে ভাবতে হবে এবং সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। সারা দেশের মতো বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এতে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন অন্যান্য চিকিৎসকরা। সেবাটা যতখানি বেশি কলেবরে দেওয়ার কথা, অনেক ক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসক কম থাকার কারণে সেখানে হয়তো কিছুটা খামতি আমাদের হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এখানে অনেক পেশেন্ট আছে, এখানে আমি কতবার যাব ডাক্তারকে ডাকতে, এখানে তো অবশ্যই কাউকে না কাউকে থাকতে হবে। কর্মবিরতি পালন করছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি গাজী এবং সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও। সকালে নগরী শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। আমাদের দাবিগুলো যে 6টা দাবি আছে ওইগুলো আদায় হলে আমরা ফিরে যাব। দ্রুত দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন নেতারা। দাবি আদায়ে অনর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও। কর্মঘণ্টা নির্দিষ্ট না, আমাদের কাজের পরিসীমা নির্দিষ্ট না, কিন্তু বেতন খুবই স্বল্প। এছাড়াও পটুয়াখালী, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, দিনাজপুর, গাজীপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে কর্মবিরতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। আর কোনো বৈষম্য ডাক্তার সমাজ মানবে না। সুলাইমান কবির, RTV। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী তৌফিকুল ইসলাম আশিকের কাছে। আশিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি দলের বৈঠকে কোনো সমঝোতা হয়েছে কিনা বা কী ধরনের সিদ্ধান্ত হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, আপনারা জানেন যে ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক যারা আছেন তাদের যে 6 দফা দাবি, সে দাবিতে যে আন্দোলন এবং কর্মবিরতি চলছিল, এরই প্রেক্ষিতে সারা দেশের যে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে সেগুলোতে কর্মবিরতির ফলে এক ধরনের স্থবিরতা এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যার ফলে সরকার দ্রুততার সাথে যারা আন্দোলনকারী আছেন তাদের সাথে বৈঠকে বসেছেন এবং বৈঠকে বিকেল 3:30টায় এই বৈঠকটি শুরু হয় এবং প্রায় 2 ঘন্টার বেশি বৈঠক হওয়ার পর মোটামুটি একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছেন এবং দুই পক্ষ তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে একদম ফাইনাল যে সিদ্ধান্ত সেটি আমাদেরকে কিছুক্ষণের মধ্যে ব্রিফের মধ্যে জানাবে। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে তাদের যে 6টি দাবি, সে 6টি দাবির মধ্যে কিছু কিছু দাবি দ্রুততার সাথে মেনে নেওয়া হতে পারে এবং অন্যান্য যে দাবিগুলো আছে সেগুলো ধীরে ধীরে ফলো আপের মাধ্যমে বাকি দাবিগুলো সম্পর্কেও তারা তাদের যে দাবিগুলো আছে সে দাবিগুলো তারা আপডেট পাবেন। এবং এখন পর্যন্ত সেই বৈঠক হওয়ার পরে দুই পক্ষ শেষ যে একটা বিবৃতি, তারা দুই পক্ষে মিলে যে বিবৃতিটা দিবেন সেই বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি। সেই বিবৃতির যে আপডেট, সেই আপডেট তথ্য পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে এই যে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কন্টেন্ট প্রকাশিত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার নামে আদৌ তা মত প্রকাশের স্বাধীনতা কিনা তা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানি এসবকে নতুন করে সংজ্ঞায়িত করা হবে, আর এই ধরনের কন্টেন্ট প্রচারে শাস্তির বিধান রাখা হবে বলে হুঁশিয়ার করেন মন্ত্রী। এসবের আইনি সংস্কার করা হবে বলেও জানান তিনি। আমরা সবাই লক্ষ্য করছি আছে জাতীয় সাইবার সুরক্ষা আইনের মহাপরিচালক আছে, প্রযোজ্য ক্ষেত্রে যে সমস্ত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে স্বাধীনতার নামে এবং মত প্রকাশের স্বাধীনতার নামে, সেটা আসলেই মত প্রকাশের স্বাধীনতা কিনা সেটা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। কন্টেন্টের প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রথম 100 দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র তুলে ধরেন। টিআইবির একটি প্রতিবেদনের পরিসংখ্যান টেনে রুমিন ফারহানা দাবি করেন, সরকারের প্রথম 100 দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে, যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি এবং 196টি অপহরণের ঘটনা ঘটেছে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের ওপর হামলার ঘটনা হয়েছে জানিয়ে রুমিন ফারহানা আরও জানান, দেশের নারী ও শিশুদের নিরাপত্তার চরম বিপর্যয় রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। এই সরকারের সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে সরকারের 3 মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। স্কুল পর্যায়ের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি, বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস অন্তর্ভুক্ত করা হচ্ছে। বাজেটে শিক্ষা খাতে জিডিপির 2% বরাদ্দ থাকতে পারে বলেও জানান মন্ত্রী। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1,07,00,000-এরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতো, মোজা ও স্কুল ব্যাগ দেওয়ার কথা বলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী। প্রচলন করতে চাই, যেখানে এটি একটা সম্মানজনক স্ট্রিম হবে, যে স্ট্রিম থেকে সরাসরি এডুকেশন এবং এমপ্লয়মেন্টের কানেক্টিভিটি তৈরি হবে, তারা নিজেদের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করবে। ফিসক্যাল ইয়ারে আমরা জিডিপি 2% পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে। উনি আশ্বস্ত করেছেন এই বাজেট 5% পর্যন্ত জিডিপি উন্নীত করা হবে এবং এবার আমরা পেয়েছি টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসায় 18,000 কোটি টাকা। শুরুতে মোবাইল ফোনে আসে ওটিপি অথবা ভুয়া লিঙ্ক, যেখানে ক্লিক করলে কয়েক মিনিটে উধাও মুঠোফোনে থাকা ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের লাখ লাখ টাকা। চট্টগ্রামে এভাবেই গ্রাহকদের টাকা লুটে নিচ্ছে কয়েকটি প্রতারক চক্র। জেলা সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন এমন হাজার খানেক মামলা। পুলিশ বলছে, হ্যাকারদের রুখতে সবার আগে প্রয়োজন গ্রাহকের সচেতনতা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। গত 7 এপ্রিল চট্টগ্রামে সাতকানিয়া জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ীর মোবাইল ফোনে আসে একটি নোটিফিকেশন, যেখানে ক্লিক করতেই ফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে। মুহূর্তেই ফোনের ওপর নিয়ন্ত্রণ হারান জামাল। কিছুক্ষণের মধ্যেই তার জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ধাপে ধাপে 7,52,550 টাকা তুলে নেয় প্রতারক চক্র। শুক্রবার এর সঙ্গে জড়িত 2 ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় আমার মোবাইল হ্যাক হয়ে গেছে। হ্যাক হওয়ার পরে আমার যেগুলো সফটওয়্যার ছিল ইউসিবি, ইসলামী ব্যাংক, বিকাশের, নগদের একটাও নাই, সব চলে গেছে। তারপরে আমি জানতে পারি আমার টাকাগুলো হ্যাক হয়ে গেছে। এমন ভয়ঙ্কর সাইবার প্রতারণার জালে আটকা পড়ছেন চট্টগ্রামের সাধারণ মানুষ। অত্যাধুনিক ম্যালওয়্যার ও রিমোট অ্যাক্সেস প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের টাকা আত্মসাৎ করছে কয়েকটি প্রতারক চক্র।
এসব চক্রকে আইনের আওতায় আনতে কাজ করার কথা জানিয়েছে জেলা পুলিশ। যারাই প্রতারণার শিকার হচ্ছে এবং আমাদের কাছে কমপ্লেইন আসতেছে, আমরা সবগুলো আমরা এন্টারটেইন করি এবং আপনি দেখবেন অনেক সময় প্রতারক চক্র গ্যাং সহ ডিটেকশন হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, কোর্টে সুপর্দ হচ্ছে, আদালতে বিচার হচ্ছে। তো এটা তো আমাদের স্বাভাবিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া হিসেবে আমরা এটা বিষয়ে তৎপর আছি। হ্যাকারদের খপ্পরে না পড়তে লোভনীয় অফার গ্রহণ না করার পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ এই আইনজীবীর। আমরা লুবি হয়ে পড়ি, প্রতারকদের ফাঁদে পা দিই, হ্যান্ডসাম প্রপোজ করে, আমাদের লোকজনও সেটা গ্রহণ করে, যার কারণে প্রতারিত হচ্ছে। আর অনেকে তাদের ভুলক্রম ওটিপি নাম্বার দিয়ে দেয়, বিভিন্ন মাধ্যমে ওরা ওটিপি নাম্বার কালেক্ট করে, আপনার পিন নাম্বারগুলো নিয়ে কালেক্ট করে, এইভাবে প্রতারিত হচ্ছে। ডিজিটাল প্রতারণা প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার বলছে চট্টগ্রাম জেলা পুলিশ। সুলাইমান কবির, RTV। ভারত বিভিন্ন প্রদেশ থেকে লোকজন এনে পুশ ইনের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় খোরশেদ ফকিরের ৩৫তম ওরস ও ফাতেহা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, ভারত প্রতিবেশী দেশ, কিন্তু প্রতিবেশীর আচরণ কখনো এমন হতে পারে না। তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। করছে হাজার হাজার লোকদেরকে নিয়ে আসছে জিরো পয়েন্টে জড়ো করতে। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো, এই পুশিনটা বন্ধ করুন। আপনারা আমাদের প্রতিবেশীর আচরণ এটা হওয়া উচিত না। এটা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন আপনারা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।